ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ অগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও ৪ অগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে এই মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১২টায় আদেশ পড়া শুরু করেন বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশের পর সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের অবস্থান জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় দোষ স্বীকার করে সাক্ষী হওয়ার আবেদন জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ২৬ জনকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া আটক ৪ জনকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন আদালত। গণভবন থেকে শেখ হাসিনা ১৪ জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্ত ভিসি মাকসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং ১৮ জুলাই তারিখে তার ভাতিজা ফজলে নূর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লিথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। আপনাদের সরাসরি আমরা তার কাছে নিয়ে যাচ্ছি। চিশতি, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জেনেছি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক যে বিচার প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে অভিযোগ গঠনের আদেশের পর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন। আপনার কাছে প্রশ্ন থাকছে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিষয়ে আসলে কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ শাফি। যেমনটি বলছিলেন যে আজকে এই জুলাই গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ, এই অপরাধে যেসব মামলা হয়েছে সেই মামলায় প্রথম কোনো মামলায় অভিযোগ গঠন হলো এবং এই অভিযোগটি গঠন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এবং বেলা ১২টার দিকে আদালত তার কার্যক্রম শুরু করেন এবং শুরুতেই এই দুই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে অব্যাহতির আবেদন ছিল তা খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এবং অভিযোগ যখন ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রসিকিউশন তখন সুনির্দিষ্ট 5টি অভিযোগ তারা দিয়েছিলেন এবং সেই 5টি অভিযোগই আজকে গঠন করা হয়েছে। এবং এই অভিযোগ গঠনের যে আদেশ সেই আদেশটি ট্রাইব্যুনালের বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী তিনি পাঠ করেন এবং তিনি আদেশগুলো যখন পড়ে শোনান সেই আদেশগুলোর মধ্যে সবগুলোতেই আসলে নেতৃত্বের দায় দেখানো হয়েছে। প্রথম আদেশে প্রথম যে চার্জ সেই চার্জে বলা হয়েছে যে শেখ হাসিনা এবং অন্যান্য যে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি তারা নির্দেশ দিয়েছেন মারণাস্ত্র ব্যবহারের এবং শেখ হাসিনা প্রেস কনফারেন্স করে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানি দিয়েছেন মানুষকে মারার জন্য এবং এই জন্য এইটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা যায় বলে আদেশে ট্রাইব্যুনাল বলেন। দ্বিতীয় ইয়াতে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি অডিও টেপে দেখা গেছে যে একজন বলছেন যে গুলি করে একজন মরে, বাকিরা সব কেউ যায় না এবং এটার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়াও রংপুরে যে শিক্ষার্থী আবু সাইদ হত্যা সেখানেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে বলা হয়েছে। একই সাথে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়েছে সেটি আনা হয়েছে 4 নম্বর অভিযোগে এবং 5 নম্বর অভিযোগ আনা হয়েছে যে 5ই আগস্ট 5 জনকে
6 জনকে হত্যার পর যে পুলিশ ভ্যানের লাশ পোড়ানো হয়, সেই লাশ পোড়ানোর যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপরে বর্তায়। ফলে সবগুলো মিলে আসলে তাদের উপরে যে নেতৃত্বের দায়, সেই নেতৃত্বের দায়ে করে এই চার্জগুলো গঠন করা হয় এবং চার্জ গঠনের পর আদালত এই মামলার একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে তার অবস্থান জানতে চাইলে তিনি বলেন যে তিনি দোষ স্বীকার করবেন এবং দোষ স্বীকারের পরে এই যে ঘটনা নিয়ে যে ষড়যন্ত্র সহ যেসব ঘটনা আছে সবগুলোই তিনি আদালতকে জানাতে চান এবং রাজসাক্ষী হতে চান। আদালত পরে তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন। তো পরবর্তীতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী একটি আবেদন জানিয়েছিলেন যে তিনি যেহেতু রাজসাক্ষী হচ্ছেন, ফলে তার একটি নিরাপত্তার বিষয় আছে, ফলে তাকে আলাদা অ্যাকোমোডেশন দেওয়ার জন্য। তো আদালত সেক্ষেত্রে পরবর্তীতে নির্দেশ দেবেন বলে জানান আমাদের। এবং পরে আমরা কথা বলেছিলাম আসামি পক্ষের আইনজীবীর সাথে। তিনি জানিয়েছেন যে একজন আসামি যদি দোষ স্বীকার করে তাহলে আসলে বা অন্য 2 জন আসামির বিরুদ্ধে বলে তাহলেই তারা আসামি হয়ে যায় না। এই বিচার প্রক্রিয়া কেবল শুরু হলো এবং বিচারের মাধ্যমে তার যে আসামিরা আছেন তারা খালাস পাবেন বলে আশা করেন তিনি। আমাদের সাথে কথা বলেছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাদেরকে আমরা গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিল যে যেহেতু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হচ্ছেন, সেক্ষেত্রে তিনি আসলে এই মামলা থেকে অব্যাহতি পাবেন কি না। উত্তরে চিফ প্রসিকিউটর জানান যে এইটি টোটাল এখতিয়ার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং বিচার শেষে তিনি আসলে অব্যাহতি পাবেন না সাজা পাবেন এই বিষয়টা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল।